গ্রামীণ ব্যাংকের ইতিহাস নতুন করে লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে সম্ভবত, এবং সেই ইতিহাস থেকে গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম মুছে ফেলার একটা ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এটা কেন বলছি? এটা বলছি আজকে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা সাম মাসুদ, ওনার নাম, তিনি আজকে যে কথাগুলো বললেন তাতে এই ধারণাই প্রতীয়মান হলো যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে ডক্টর ইউনূস নেই। গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করেছেন, তার চিন্তার ফসল, এটা আর এখন স্বীকার করতে চাওয়া হচ্ছে না। গ্রামীণ ব্যাংককে কৃষি ব্যাংকের একটা প্রকল্প, কৃষি ব্যাংক এটার স্রষ্টা, সরকার এটার অর্থায়ন করেছেন এবং এই প্রক্রিয়াতেই গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছে। অনেকটা মঙ্গল গ্রহ থেকে বা আকাশ থেকে গ্রামীণ ব্যাংক নামক কিছু একটা পড়েছে। এইখানে কারো কোনো চিন্তা, কারো কোনো পরিকল্পনা, কারো কোনো দূরদর্শিতা, কারো কোনো ভিশন, কারো কোনো দরিদ্র জনমানুষের পাশে দাঁড়ানোর কোনো চিন্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নাই। এটা গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা এরকম কথাই আজকে বললেন। এটা হাসি পেল এই কারণে যে গ্রামীণ ব্যাংকের একটা ইতিহাস আছে, কিভাবে এটা তৈরি হলো। ক্ষুদ্র ঋণ নিয়ে গবেষণা করতে গিয়ে গ্রামীণ ব্যাংক তৈরি হয়নি। গ্রামীণ ব্যাংক তৈরি হবার সময়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস যে উদ্যোগ নিয়েছিলেন, এটা ক্ষুদ্র ঋণ হিসেবে তৈরি করা হবে এটাকে সেই পরিকল্পনা ছিল না। আইন উপদেষ্টা বলছেন যে ক্ষুদ্র ঋণের উপর একটা প্রকল্প ছিল, সেই প্রকল্প নিয়ে গবেষণা হচ্ছিল। সেই গবেষণার এক পর্যায়ে 1983 সালে এসে এটাকে ব্যাংক করা হয়। কৃষি ব্যাংকের কাছে প্রপোজাল দেওয়া হয়, কৃষি ব্যাংক এটাকে গ্রামীণ ব্যাংক প্রকল্প নাম দেয়, পরবর্তীতে এটা ব্যাংক হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা দিলেন। একজন আইনজ্ঞ তিনি যে ইতিহাস না জেনে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে অথবা অন্য যে কোনো কারণে যে এরকম একটা ভুল ব্যাখ্যা দিতে পারেন, এতে হাসি ছাড়া আমি আর কোনো কিছু বলতে পারছি না। গ্রামীণ ব্যাংকের ইতিহাসটা যদি সংক্ষেপে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতিহাসটা যদি সংক্ষেপে বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেছেন। সেটা ইতিহাসে আছে, আবুল মাল আব্দুল মুহিতের বইয়েও তার ইতিহাস আছে, তার বর্ণনা আছে, এটা সবাই জানে। এই ইতিহাস কোনোদিনই মোছা যাবে না। তিনি যখন স্বাধীন দেশে ফিরে আসেন, প্ল্যানিং কমিশনে যোগ দিয়েছিলেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কাজকর্ম না থাকার কারণে তিনি সেটা ছেড়ে দেন। তিনি পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু করেন। তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের পরপর, স্বাধীনতার পরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে জোবরাগ্রাম সহ সেই সমস্ত জায়গার যে দরিদ্র মানুষের যে দুঃখ কষ্ট, সেটা দেখে তিনি ব্যথিত হন এবং তার ভেতরে একটা তাড়না তৈরি করে যে এদের জন্য কিছু একটা করতে হবে। তখন তিনি ওই অঞ্চলের কৃষকদের নিয়ে তেভাগা পদ্ধতিতে চাষাবাদের একটা উদ্যোগ নেন, নিজের পকেটের পয়সা দিয়ে তাদেরকে সহায়তা করেন। এই ইতিহাস এই গ্রামীণ ব্যাংকের বর্তমান আইন উপদেষ্টা জানেন না, জানলে নিশ্চয়ই তিনি বলতেন। আমার ধারণা যে তিনি জানেন না, আর যদি জেনে থেকে বলে থাকেন তাহলে আমার কোনো বক্তব্য নেই। তেভাগা চাষাবাদ করেন। সেই তেভাগা চাষাবাদের একটা পর্যায়ে গিয়ে তিনি দিনমজুর, রিক্সা, মানে শ্রমিক শ্রেণীর যারা, দিনমজুর শ্রেণী যারা, তাদেরকে নিজের পকেটের অর্থ দিয়ে সহায়তা করতে থাকেন এবং শর্ত দেন যে এই অর্থগুলো ফেরত দিতে হবে, দিন শেষে গিয়ে ফেরত দিতে হবে বা 7 দিন পরে গিয়ে ফেরত দিতে হবে। ফেরত কে নিবে? তখন একটি নির্দিষ্ট দোকান ঠিক করে দেওয়া হয়, চায়ের দোকান ঠিক করে দেওয়া হয়। তারা সারাদিন কাজকর্ম করবেন, অল্প কিছু টাকা, 5 টাকা, 10 টাকা, 25 টাকা, সেটা দিয়ে কিছু একটা করবেন বা 7 দিন পরে বা 3 দিন পরে এসে ওই দোকানে অর্থটা ফেরত দিবেন। দেখা যায় যে অধিকাংশই সেই দোকানে অর্থটা ফেরত দেয়। এরপরে গিয়ে মহিলাদেরকে কাজ করানোর জন্যে, মহিলাদেরকে
প্রশিক্ষণ দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করানোর জন্য তিনি মহিলাদেরকে কিছু অর্থ সহায়তা করার উদ্যোগ নেন। সেটাও প্রথম অবস্থাতে তার নিজের পয়সা। পরবর্তীতে এখানে প্রকল্প করে কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংককে সম্পৃক্ত করা হয়, তাদের কাছে পুরো পরিকল্পনাটা উপস্থাপন করা হয়। কেউ রাজি হন, কেউ রাজি হন না, কেউ এটাকে পাগলামো বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন। তো সেই প্রক্রিয়াতে আরও বহু কাঠখড় পুড়িয়ে একসময় গিয়ে এটা ক্ষুদ্র ঋণ, মানে ছোট ছোট অল্প কিছু টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা ঋণ, সেই ঋণ সার্ভিস চার্জ সহ সেই ঋণ ফেরত দেয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে 1983, তার আগে বহু ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পরে টাঙ্গাইলে এসে কাজ করেছেন। বহু ইতিহাস, বহু সংগ্রাম, বহু জুতার তলা ক্ষয় হয়েছে। তার এক পর্যায়ে এসে এটি সফল প্রকল্প হিসেবে আবির্ভূত হয় এবং 1983 সালে এরশাদ সরকারের সময় একটি অধ্যাদেশ দিয়ে এটাকে ব্যাংকে রূপান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক আকাশ থেকে পড়েনি, গ্রামীণ ব্যাংক কৃষি ব্যাংক এটা তৈরি করেনি, অন্য কোনো ব্যক্তি এটা তৈরি করেনি। সরকারি সহায়তা ছিল, সরকারের অর্থ ছিল, ব্যাংকের অর্থ ছিল, এগুলোর সবই সত্যি। কিন্তু চিন্তা, ভিশন পুরোটাই একজন মানুষের। সেই মানুষটির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মানুষটির গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পেয়েছে, সেই মানুষটি নোবেল পুরস্কার পেয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই। একই বছরে দুটি প্রতিষ্ঠানকে স্বতন্ত্রভাবে স্বাধীন অস্তিত্ব হিসাবে গ্রামীণ ব্যাংককে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক মডেলে গ্রামীণ আমেরিকা, গ্রামীণ অস্ট্রেলিয়া, আফ্রিকা সহ উন্নত দেশগুলোতেও বহু জায়গাতে গ্রামীণ ব্যাংক মডেলে এই গ্রামীণ ব্যাংকিং কার্যক্রম চলছে। এর সঙ্গে বর্তমান আইন উপদেষ্টা, বর্তমান চেয়ারম্যান, এরা কেউ এর সঙ্গে ছিলেন না। যখন এই গ্রামীণ ব্যাংকের ওই পায়ে হেঁটে মহিলাদের কাছে যাওয়া হয়, তখন এই আইন উপদেষ্টা কোথায় ছিলেন আমি জানি না, বর্তমান চেয়ারম্যান কোথায় ছিলেন আমরা জানি না, আদৌ তারা সেগুলো জানেন কি না তাও জানি না। কিন্তু ইতিহাস যে বদলানোর উদ্যোগ নিলেন, ইতিহাস বদলানোর উদ্যোগ নিলেও ইতিহাসটা জানতে হয়, ইতিহাসটা পড়তে হয়, তারপরে গিয়ে বদলানোর উদ্যোগ নিতে হয়। আরেকটা কথা বলে শেষ করি, এটা আসলে বদলানো যাবে না, এই ইতিহাস মোছা যায় না, ইতিহাস সত্য কখনো মোছা যায় না। বাংলাদেশ এটা বহুবার প্রমাণ হয়েছে। রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ইতিহাস থেকে মোছা যায় না। অতীতে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, মুছে ফেলা যায়নি। এখন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটাও মুছে ফেলা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম গ্রামীণ ব্যাংক থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটাও একটা অসম্ভব, অবাস্তব, কাল্পনিক, ইউটোপিয়ান চিন্তা। এটা কখনোই যাবে না, নিজেদেরকে হাস্যকর করা হবে। তারপরেও চেষ্টা আপনারা করছেন, করে যান। গ্রামীণ ব্যাংক, এবার আসি একটা অভিযোগ বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো করা হয় এবং ইউনূস সেন্টারের পক্ষ থেকে সেই অভিযোগগুলোর জবাব দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রে অভিযোগগুলো থাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, ঢালাও অভিযোগ, বায়বীয় অভিযোগ। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবারই সুনির্দিষ্ট করে জবাব দেওয়া হয়। কিন্তু সুনির্দিষ্টতে জবাব দেওয়া হয়, সেই জবাবের কোনো চ্যালেঞ্জ কোনো দিন করা হয় না। অর্থাৎ যে অভিযোগ করলেন সেই অভিযোগের জবাব দেওয়া হলো, জবাবের পরে যে কেউ বলবেন যে এই অভিযোগ সত্যি না, এইটা কখনো করা হয় না। এখন গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, যে প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে 90-এর দশকে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পারিবারিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে 9 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল এবং শত শত কোটি টাকার কাজ দেওয়া হয়েছে। এর একটা জবাব দিয়েছেন ইউনূস সেন্টার। সেই জবাবটা হচ্ছে 9 কোটি টাকা ঋণ নয়, ঋণের পরিমাণ ছিল 9,63,00,000। অর্থাৎ কত টাকা ঋণ দেওয়া হয়েছে সেই তথ্যও গ্রামীণ ব্যাংকের কাছে নেই। গ্রামীণ ব্যাংক আইন না, ভূমিহীনদের বা দরিদ্রদের ঋণ দেয়, এরকম প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে না। এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন ভঙ্গ করেছেন, এর জবাব দিয়েছে ইউনূস সেন্টার। ব্যাংকটি গ্রামীণ ব্যাংক ঋণ গ্রামীণ ব্যাংক দেয়নি। গ্রামীণ ব্যাংকের যে দাতা সংস্থা ছিল, দাতারা একটা কনসোর্টিয়াম করেছে, সেই কনসোর্টিয়ামের পক্ষ থেকে প্যাকেজিং প্রতিষ্ঠানটাকে ঋণ দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক ঋণ দেয়নি। যদিও আইনজীবী বলার চেষ্টা করেছেন সেই কনসোর্টিয়াম এবং গ্রামীণ ব্যাংক একই জিনিস, বিষয়টা মোটেই এক জিনিস নয়। এটা বোঝার জন্য আইন না বুঝলেও চলে, এটা আলাদা প্রতিষ্ঠান। ঋণ দিয়েছে 9,63,00,000 টাকা। 25 বছরের একটি চুক্তি হয়েছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে প্যাকেজেস
কর্পোরেশন লিমিটেডের, এই 25 বছর প্যাকেজেস প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংককে তার ছাপাখানা বা প্রকাশনাটা গ্রামীণ ব্যাংককে দিয়েছে 25 বছরের চুক্তিতে, এবং সেই চুক্তিতে গ্রামীণ এই 25 বছরে যে লভ্যাংশ প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের কোনো লভ্যাংশ পাবে না, কোনো রকম কোনো কিছু আর্থিক সুবিধা পাবে না মালিকপক্ষ। তো গ্রামীণ ব্যাংক যে এই প্রতিষ্ঠানটিকে কাজ দিয়েছে, এই কাজের কোনো লাভ মালিকপক্ষ পায়নি। 25 বছর পরে গিয়ে গ্রামীণ ব্যাংক ওই প্রতিষ্ঠানটি ফিরিয়ে দিয়েছে। আর এই প্রতিষ্ঠানটি কেন নিল তার কারণ 500 শাখা থেকে 1000 শাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, ব্যাপক কর্মযজ্ঞ, নিজেদের ছাপানোর কাজ নিজেরা করতে হবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবার এই ছাপাখানাটি গ্রামীণ ব্যাংককে দেয় কোনো রকম শর্ত ছাড়া, আর্থিক সুবিধা ছাড়া। এটা ইউনূস সেন্টার বলেছে। এর বিপরীতে যদি গ্রামীণ ব্যাংকের কোনো ব্যাখ্যা থাকে তারা নিশ্চয়ই বলতে পারে, কিন্তু সেটা তো ভদ্রস্থ সৌজন্যতা বজায় রেখে বলা দরকার। বলছে এখন দেশে গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিছুদিন পর বিদেশে অভিযোগ আসবে। আসতে দেন আগে, বিদেশে তো এখন আসে নাই। বিদেশে তো আমরা দেখি খালি সম্মান। অলিম্পিক করে ফ্রান্স, ম্যাক্রন ডক্টর ইউনূসকে নিয়ে যায় অলিম্পিক কমিটির কাছে, বলে তাদেরকে দিয়ে উপস্থাপন করায়, প্যারিস অলিম্পিক সেটা পায়, এবং প্যারিস রয়টার্স এএফপি বিশাল বড় করে প্রতিবেদন লেখে যে গ্রামীণ অলিম্পিক, প্যারিসে যে অলিম্পিক হবে সেই অলিম্পিকের চিন্তা ভাবনা ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো বিদেশের ব্যাপারটা বাদ দিয়ে আমরা আসেন দেশের মধ্যে যা করা হচ্ছে সেটার মধ্যেই থাকি। তো এই যে এখানে বলা হচ্ছে যে শত শত কোটি টাকার কাজ দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানটিকে, কাজ দেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংক কাজ দিয়েছে, অতিরিক্ত মূল্যে কাজ দেয়নি যেটা ইউনূস সেন্টার বলেছে, এবং কোনো লাভ মালিকপক্ষ পায়নি। তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায় কোন জায়গাটাতে? তার প্রতিষ্ঠান দিল কেন? গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন তিনি, তো তার পরিবার যদি গ্রামীণ ব্যাংককে সহায়তা করে একটা ছাপাখানা দিয়ে 25 বছরের জন্য, তাহলে এটা সমস্যাটা কোন জায়গাতে? কোথায় সমস্যা আছে এটা আমি জানি না, কিন্তু আমি কোথাও খুঁজেও পাচ্ছি না, কিন্তু তার পক্ষ থেকে বলা হয়েছে। গ্রামীণ ব্যাংক মালিকানা পরিবর্তন, গ্রামীণ ব্যাংকের এই সমস্ত অভিযোগের যে জায়গাগুলো আছে সেই অভিযোগগুলো ইত্যাদি ইত্যাদি আগে বহুবার করা হচ্ছে, বহুবার জবাব দেওয়া হচ্ছে। একই অভিযোগ বারবার করা হয়, যেমন ইউনূস সেন্টার বারবার জবাব দেয়। এটা এক ধরনের লুকোচুরি খেলার মতো বিষয়ে পরিণত হয়েছেন। আরও অনেক অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ গ্রামীণ ব্যাংকের আইনজীবী, কিন্তু এখানে লক্ষণীয় যে বিষয়টি, যেটা খুব গুরুতর, সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রধান আইন উপদেষ্টা যে কথা বলছেন সেই কথার মধ্যে অভিযোগ থাকতে পারে। ডক্টর মোহাম্মদ যে কথা বলছেন সেই অভিযোগ খণ্ডন করা যেতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা দিয়ে অসম্মান করা, অপমান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা সম্ভবত প্রধান উপদেষ্টার প্রধান আইন উপদেষ্টার একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভাবা দরকার যে তিনি আসলে কাকে কথা বলছেন, কি বলছেন, কেন বলছেন। আইন উপদেষ্টারা সাধারণত প্রতিষ্ঠানের থেকে অর্থ পেয়ে কথা বলে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, এটা আইনগতভাবে বৈধ কাজ, কিন্তু তার মধ্যেও তো সৌজন্যতা, ভদ্রতা, আচরণগত ব্যাপার থাকে, সেই জায়গাগুলো আমরা এখানে দেখছি অনুপস্থিত। ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার আক্ষেপের কথা বলেছেন, তিনি তার কিছুটা বিক্ষুব্ধতার কথা বলেছেন, কিছু হতাশার কথা বলেছেন। এই কথাগুলো বলা যাবে না? বাংলাদেশের নাগরিক এই কথাগুলো বলতে পারবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যায় করেছেন, অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, আজকে পর্যন্ত তো গ্রামীণ ব্যাংকের ওই জায়গাটা কোনো প্রমাণ করতে পারেনি। শ্রমিকদের টাকা দেয়াকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, সেখানে কোথাও কিন্তু টাকা তিনি মেরে দিয়েছেন সেরকম ঘটনা নেই, যদিও আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা নিয়ে আমি কথা বলছি না, সেটা অ্যাপিলের পর্যায়ে আছে, পরবর্তী পর্যায়ে যেটা দেখা যায়। শেষ করি এটা দিয়ে যে গ্রামীণ ব্যাংকের বর্তমান বা বিগত কিছু বছর ধরে যে পরিচালনা পদ্ধতি দেখছি, যে ঘটনাগুলো দেখছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে গ্রামীণ ব্যাংক আসলে কিভাবে পরিচালিত হচ্ছে। হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে ডক্টর ইউনূস সেন্টারের বা গ্রামীণ টেলিকম সহ ইউনূস সেন্টারে যে 10-12টি প্রতিষ্ঠান আছে, তার 7-8টি প্রতিষ্ঠান নাকি গ্রামীণ ব্যাংকের, লোক পাঠিয়ে সেটা দখল করার উদ্যোগ নেওয়া হলো। এটা কেমন পরিচালনা পদ্ধতি হলো? যদি আইনগতভাবে এটার মালিকানা গ্রামীণ ব্যাংকের হয়, সেটা তো আইনগতভাবে দাবি করার কথা। লোকজন পাঠিয়ে ভাঙচুর করে তালা দিয়ে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো দখল করার উদ্যোগ নেওয়া হলো। উদ্যোগ নিয়ে আসলে কী প্রমাণ করতে চাওয়া হলো?
আবার ডক্টর ইউনূস যখন প্রেস কনফারেন্স করে এর প্রতিবাদ করলেন এবং সত্যটা তুলে ধরলেন, তখন আবার তারা চুপচাপ হয়ে গেল, তখন আর সেটা নিয়ে কথা নেই। আবার নতুন কথা, প্যাকেজেস কর্পোরেশন প্রতিষ্ঠানের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব দিয়েছে, তো অপেক্ষা করেন, দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক। তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছেন কেন, তাকে মিথ্যাবাদী বলছেন কেন? তদন্তটা হতে দেন। তো যেটা বলে শেষ করি যে গ্রামীণ ব্যাংক বর্তমানে কিভাবে কোন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, এটা নিয়ে এখন না, শুরু থেকে এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের একটা আন্তর্জাতিক অডিট হওয়া দরকার, বিশেষ করে বর্তমান সময়ের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে। তাদের কথা এবং কথার পরিপ্রেক্ষিতে যেভাবে গুঞ্জন, তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে গ্রামীণ ব্যাংক আদৌ ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা একটা আন্তর্জাতিক অডিট হওয়া দরকার। আন্তর্জাতিক অডিট হওয়া দরকার এই কারণে যে গ্রামীণ ব্যাংক আর একটা বেসিক ব্যাংকে পরিণত হচ্ছে কি না, যারা পরিচালনা করছেন তাদের যে বাহ্যিক আচরণ, তাতে দেখে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে আদৌ সন্দেহ না করলেও আমরা নাগরিক হিসেবে দাবি করতেই পারি যে এর একটা আন্তর্জাতিক অডিট করেন। এখন কিভাবে পরিচালিত হচ্ছে সেটাও দেখেন, আগে কিভাবে পরিচালিত হয়েছে সেটাও দেখেন। কয়েকদিন পর পর নতুন নতুন অভিযোগ আনার তো কোনো অর্থ নেই। শুধু মানুষকে হয়রানি করা, হয়রানির চেয়ে বড় ব্যাপার মানুষকে অসম্মান করা, কথা দিয়ে অসম্মান করা। যখন তার জবাবের জবাব দেওয়া যাচ্ছে না, যখন তার যুক্তি দেওয়া যাচ্ছে না, তখন কথা দিয়ে অসম্মান করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক এখন যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করছে, গ্রামীণ ব্যাংক ভুলে যাচ্ছে যে তারা যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, তারা যে গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা হয়েছেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গড়া প্রতিষ্ঠান, এটা তারা ভুলে যাচ্ছে।